তদন্তকারী সংস্থা তাকে ছুঁয়ে দিয়েছে, তাকে ডাকছে এবং হাইকোর্টে গিয়েও রেহাই হয়নি। যদি হাজির না করেন তাহলে তো ধরে নেওয়া হবে যে তিনি এইটাই জালিয়াতি করে জমা দিয়েছে, অরিজিনাল ডকুমেন্ট কিছু নাই। তো তাতেও তো সাজা হবে, এবং সেটার সাজাও ওই 7 বছর জেল এবং জরিমানা, অথবা দুটোই হতে পারে। বড়, মাঝারি, ছোট সব অপরাধীরাই মমতা ব্যানার্জির দলের বড়, মাঝারি, ছোট নেতা। সেখানে অডিওতে শোনা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি আরও 15 কোটি টাকা দাবি করেছেন। সেটা যখন বলা হয়েছে যে ওরা তো ইতিমধ্যে যে টাকা দিয়েছে আর টাকা দিতে পারবে না, তখন তিনি কি বলছেন? তাদেরকে গ্রেপ্তার করিয়ে দেন। এখানে এমন হতে পারে যে এই পুরো ষড়যন্ত্রটা অভিষেক করিয়েছে, তার আত্মসহায়ককে দিয়ে তিনি অপরাধটা করিয়েছেন, কিন্তু মমতা ব্যানার্জি জানতেন না এটা হতো। মমতা ব্যানার্জি অভিষেকের পিসি এবং মাসি, তো ওই পিসি মাসির জোরেই তো উনি করতেন, তো তাকে বাদ দিয়ে উনি অপরাধ করবেন কী করে? পর্যন্ত যখনই ফোনে কথা বলছেন সেটা তো ওইরকম কোনো ঘটনা নয়, এবং সেটা সৎ কাজের জন্য দুটো পর্যন্ত তার কথা বলার দরকার নেই। তাহলে প্রমাণ লোপাটের সঙ্গে যে মমতা ব্যানার্জি জড়িত ছিলেন সেটার পরোক্ষ প্রমাণ এই ফুটেজই করবে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। একের পর এক বিভিন্ন অভিযোগে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, নেতা, মন্ত্রী, বিধায়ক অ্যারেস্ট হয়েছেন। গত 4 তারিখের পর থেকে আমরা দেখেছি, সবশেষে যেটা জানা যাচ্ছে যে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, যিনি পালিয়ে গিয়েছিলেন, ওড়িশার গুন্ডা দমন শাখা তাকে পুরী থেকে অ্যারেস্ট করলো। পাশাপাশি উদয়ন গুহ, তাকেও আজকে অ্যারেস্ট করা হয়েছে। মোটামুটিভাবে যে চিত্রটা দেখা যাচ্ছে তাতে প্রায় 10 জন কাউন্সিলর ইতিমধ্যেই অ্যারেস্ট হয়ে গিয়েছেন। বাকি তো অন্যান্য বিধায়করা রয়েইছেন এই অ্যারেস্টের তালিকায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত কাউন্সিলর, নেতা, মন্ত্রী, বিধায়কেরা তো অ্যারেস্ট হচ্ছেনই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের যুবরাজ, তাকে এর আগেও সিআইডি ডেকে পাঠিয়েছে, ইডি ডেকে পাঠিয়েছেন, তিনি হাজিরা দিয়েছেন। 11 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা করা হয়েছে। আজকেও তার বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবেন না? তাহলে তার কি কোনো দোষই নেই? দোষ সব নিচে তোলার লোকেদের? তাহলে কি সেই সত্যিটাই প্রমাণ হয়ে যাচ্ছে কালীঘাটের কাকুর সেই অমোঘ বাণী, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস ডাক্তার নজরুল ইসলাম। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। স্যার, 4 তারিখের পর থেকে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন অভিযোগ, তোলাবাজি, কাটমানি নেওয়া, একাধিক বিভিন্ন ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদের পদাধিকারী যারা, তারা অ্যারেস্ট হয়েছেন, অ্যারেস্ট হচ্ছেন, আজও অ্যারেস্ট হয়েছেন, আমরা সেটা দেখলাম। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে মানুষের এত ভুরি ভুরি অভিযোগ রয়েছে, তাকে সিআইডি ডাকছে, ইডি ডাকছে, 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলছে, তাহলে কি কালীঘাটের কাকুর সেই কথাই সত্যি হয়ে গেল যে আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না? সেটা তো সত্যি নয়, কারণ তদন্তকারী সংস্থা তাকে ছুঁয়ে দিয়েছে। আচ্ছা, তাকে ডাকছে এবং হাইকোর্টে গিয়েও রেহাই হয়নি। হাইকোর্ট সেই দিনই হাজিরা দিতে বলেছেন, তাকে দিল্লি থেকে এসে সেই দিন হাজিরা দিতে হয়েছে, অতএব ছুঁয়ে দিয়েছে। আচ্ছা, আপনি যে বলছেন যে তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি, তার অনেকগুলো কারণ আছে। যেমন প্রথম কারণ, সিআইডি 2টো কেসে এ পর্যন্ত ডেকেছে। একটা কেস হচ্ছে যে এমএলএদের সই জালিয়াতির কেস। সে কেসে হাইকোর্ট যদি সহযোগিতা করেন উনি তদন্তে, তাহলে গ্রেপ্তার করতে মানা করেছেন তদন্তকারী সংস্থাকে। অতএব তিনি যতক্ষণ সহযোগিতা করছেন ততক্ষণ তাকে অ্যারেস্ট করা যাবে না। এবং এই যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি সঠিক উত্তর দিচ্ছেন না বলে গণমাধ্যমে খবর হচ্ছে। তো তদন্তকারী সংস্থার লোকেরা যদি মনে করেন যে দেখুন তিনি সহযোগিতা করছেন না, হাইকোর্ট যদি যে শর্তটা দিয়েছেন সেটা তুলে নেন, যে অ্যারেস্ট করা যাবে না, এটা যদি তুলে নেন তাহলে অ্যারেস্ট হতে পারে। এটা এক নম্বর গেল। আর দ্বিতীয়ত, তিনি এত বেশি অপরাধ করেছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন
যে তিনি বলছেন যে যেদিন মমতা ব্যানার্জির আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে সেদিন ঘরে ঢুকে মারব অপরাধ। তো সেটার ব্যাপারে কোনো এফআইআর হয়েছে কিনা আমি জানি না। তিনি ফলতার ব্যাপারে কি বলেছেন, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছেন যে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে নিয়ে চলে আসুন, তাও আমাদের কিছু করতে পারবে না। তারপরে কি বলেছেন যে জাহাঙ্গীর আমাকে বলেছে একটা ইলেকট্রিক চুল্লি করে দিতে, তো 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোলে তো অনেকে হার্ট ফেল করবে, মরবে, তো তাদের সৎকারের তো একটা ভালো ব্যবস্থা করে দিতে হবে, অতএব আমি ইলেকট্রিক চুল্লি একটা করে দেবো। অপরাধমূলক কথা। তো তার জন্য কোনো কেস হয়েছে বলে আমি এখনও শুনিনি। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যদি বাপের বেটা হন, যদি বুকের পাটা থাকে, 4 তারিখে 12টার পর এখানে উপস্থিত থাকবেন। অপরাধমূলক কথা। তিনি যদি এই অভিষেক ব্যানার্জিদের দল যদি এখানে জিতত, তাহলেও তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীই থাকতেন। তো তাকে যে বুকের পাটা, বাপের বেটা এবং উপস্থিত থাকবেন এটা বলছেন, এটা তো অপরাধ। তো এর জন্য কোনো কেস হয়েছে কিনা আমার জানা নেই। তিনি এটা বলেছেন যে 4 তারিখের পর দেখা যাবে কোন জল্লাদের কত শক্তি আর দিল্লির কোন বাপ কাকে বাঁচাতে আসে। তিনি এটা বলেছেন যে 4 তারিখে ভোটের রেজাল্টের পর এবার শুধু রবীন্দ্রসঙ্গীত বাজবে না, ডিজে বাজবে। মমতা ব্যানার্জি দয়ালু হতে পারে, কিন্তু এবার স্টিয়ারিং আমার হাতে থাকবে এবং ডিজে খুব আস্তে বাজবে না, কারণ ঝালাপালা করে বাজবে। তো এটাও তো অপরাধমূলক কথা। তো এত সব অপরাধ আছে যে বলে শেষ করা যাবে না। তো সেই জন্যে তাকে একবার ভিতরে ঢুকে না নিয়ে যে বিভিন্ন কেসে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করছেন, তার থেকে প্রমাণ জোগাড় করছেন, সেই কেসগুলোতে প্রমাণ জোগাড় করে নিয়ে ধরলেই তো ভালো হবে বলে আমার ধারণা। সেই জন্য আপনার মনে হয় যে কিছুটা সময় নিচ্ছে তদন্তকারী সংস্থার লোকেরা তার বিরুদ্ধে একদম সলিড প্রমাণগুলো জোগাড় করছে। এই যে ধরুন এমএলএদের সই জালিয়াতির যে কেস আছে, যদি অরিজিনাল রেজুলেশন বুকটা পাওয়া যায়, তারা তো এমএলএদের নমুনা ইতিমধ্যে সংগ্রহ করছেন, তাহলে মিলিয়ে দেখলেই অপরাধ প্রমাণিত হয়ে যাবে। এবং এটা তারা জানেন এবং কোনো আইনজীবী তাদেরকে পরামর্শ দিয়েছেন, সেই জন্য অরিজিনাল রেজুলেশন বুকটা কিছুতেই দিচ্ছেন না। কিন্তু না দিলে সময় লাগবে, কিন্তু অভিষেক ব্যানার্জি সাজার হাত থেকে রক্ষা পাবেন না। কী করে সাজা হবে? উনি একটা ডকুমেন্টের কপি জমা দিয়েছেন, সেই ডকুমেন্টটা ওনার কাছে নাই। উনি যদি হাজির না করেন তাহলে তো ধরে নেওয়া হবে যে তিনি এইটাই জালিয়াতি করে জমা দিয়েছে, অরিজিনাল ডকুমেন্ট কিছু নাই। তো তাতেও তো সাজা হবে, এবং সেটার সাজাও ওই 7 বছর জেল এবং জরিমানা, অথবা দুটোই হতে পারে। একদম। তো অতএব অভিষেক ব্যানার্জি যদি অন্যভাবে তদন্তকারী সংস্থারা প্রভাবিত হয়ে, মানে ওনাদের কাছে তো বহু কোটি টাকা আছে, এবং আমাদের দেশে যাদের বহু কোটি টাকা থাকে তাদের সাজা হওয়া একটু মুশকিল। সেইটা যদি না হয় তাহলে অভিষেক ব্যানার্জির সাজা হয়ে যাবে। কিন্তু স্যার, আপনি আমাকে একটা কথা বলুন যে তৃণমূল কংগ্রেসের যারা নেতা, যারা কাউন্সিলর, তাদের যে গ্রেপ্তার করা হচ্ছে এবং খুব সুন্দরভাবে তাদের গ্রেফতার করা হচ্ছে, এই যে কাউন্সিলর বা যারা কর্মী বা যারা নেতা বিধায়ক, তাদেরকে তো ইতিমধ্যে ধরা এত সহজ হয়ে যাচ্ছে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয় কেন? দেখুন, মমতা ব্যানার্জির সঙ্গে যারা ছিলেন, মমতা ব্যানার্জি সবথেকে বড় অপরাধী, তারপরে বড়, মাঝারি, ছোট সব অপরাধীরাই মমতা ব্যানার্জির দলের বড়, মাঝারি, ছোট নেতা। তো তারা সকলেই অপরাধ করেছেন, এবং এই অপরাধ করার পর পুলিশ মন্ত্রী যেহেতু মমতা ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী যেহেতু মমতা ছিলেন, মুখ্যমন্ত্রী যেহেতু মমতা ছিলেন, এই অপরাধীদের তিনি পুলিশের হাত থেকে সুরক্ষা দিতে পারতেন। যেই মমতা ব্যানার্জির আর মুখ্যমন্ত্রী নন, পুলিশ মন্ত্রী নয়, দেখুন তার এমপি এমএলএরাও তার সঙ্গে থাকছেন না। অতএব অন্য অপরাধীরাও মমতা ব্যানার্জির কাছ থেকে সুরক্ষা পাচ্ছেন না। সেই জন্য নিচের দিকে যারা মনে করেছিলেন যে আমরা অনন্তকাল ধরে ক্ষমতায় থাকবো
আর আমাদের কেউ ওই ছুঁতে পারবে না। তো ফলে তাদের প্রমাণগুলো তুলনায় সহজে পাওয়া যাচ্ছে। আচ্ছা। এই যে আপনি বলছেন, এই যে উদয়ন গুহ আজকে অ্যারেস্ট হয়েছেন, কুচবিহারের দিনহাটা থেকে কলকাতাতে তার বাড়িতে ছিলেন। আর সুশান্ত ঘোষ অ্যারেস্ট হয়েছে, পুরীতে থেকে অ্যারেস্ট হয়েছেন। তো দেখুন, উদয়ন গুহর বিরুদ্ধে গণমাধ্যমের রিপোর্ট যদি সত্যি হয়, তো 2200টা অভিযোগ। আর সুশান্ত ঘোষের ব্যাপারে যেটা গণমাধ্যমে বলছে, আমি ঠিক জানি না, যে উনি 900টা দোকানের মালিকার কাছ থেকে 3 লাখ টাকা করে তুলেছেন। কত কোটি হয় আপনি হিসাব করুন, 3 নাম 27। তো তাহলে এগুলো খুব সহজে প্রমাণটা পাওয়া যাচ্ছে। আর অভিষেক ব্যানার্জির ব্যাপারে আপনি যে কালীঘাটের কাকুর কথা বললেন, তার একটা অডিওতে এসেছে যে গতবার যে চার্জশিট হয়েছে সেখানে অভিষেক ব্যানার্জির নাম এসছে কী করে। সেখানে অডিওতে শোনা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি আরও 15 কোটি টাকা দাবি করেছেন। সেটা যখন বলা হয়েছে যে ওরা তো ইতিমধ্যে যে টাকা দিয়েছে 8 টাকা দিতে পারবে না, তখন তিনি কি বলছেন, ওদেরকে গ্রেপ্তার করিয়ে দাও, ওদের নিয়োগ বাতিল করে দাও, ওদেরকে এমন জায়গায় দূরে পোস্টিং করো যাতে ওরা যেতেই না পারে। তো এই যে এটা তো বলেছেন, তো উনি যে বলেছেন, যিনি কথাটা বলছেন তাকে জিজ্ঞাসাবাদ করে তো এই প্রমাণটা জোগাড় করতে হবে। এবং এই যে কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বর নেওয়া হয়েছে, ওই যে অডিওর সঙ্গে সেটা মিলিয়ে দেখে ওটা যে কালীঘাটের কাকুরই কণ্ঠস্বর ছিল, তাকে তো কনফার্ম করতে হবে, সেই প্রমাণগুলো জোগাড় করতে হবে। তো অতএব আর এখানে যাদের কাছে বহু কোটি টাকা আছে, তাদের বিরুদ্ধে কোনো কেস দাঁড় করাতে গেলে প্রমাণ একদম নিরেট হওয়া চাই এবং তার জন্যে তদন্তটা সঠিক হওয়া চাই। একেবারেই। স্যার, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের প্রসঙ্গে আসবো, যাকে তলব করা হয়েছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক প্রসঙ্গে বর্তমানে যারা তৃণমূল থেকে সরে গিয়েছেন সেই সমস্ত কিছু যুব নেতা তারা দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আত্মসহায়কের কাছে এমন তথ্য আছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, যেটা সাংসদরা জানতেন না, পার্টির একদম উচ্চস্তরীয় নেতা সুব্রত বক্সী তিনিও জানতেন না। তাহলে সেই আত্মসহায়ককে অ্যারেস্ট করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের তিনি যে যিনি কথাটা বলছেন তিনি কি করে জানবেন? মমতা ব্যানার্জি জানতেন না, এটা আমি মানতে রাজি নই। পার্টির অন্য এমপিরা কি এমএলএরা জানতেন না, মানতে রাজি আছে। কিন্তু এখানে মমতা ব্যানার্জি তো নিজে বলেন যে আমি সব কিছু জানি, আমার অজান্তে কিছু ঘটে না। উনি বলেন না, সব কিছু জানেন, বলেন না। তো তাহলে উনি কী করে বলবেন যে আমি জানতাম না অভিষেক আত্মসহায়ককে দিয়ে কী অপরাধ করাচ্ছে? অবশ্য তিনি জানতেন, কারণ মমতা ব্যানার্জিকে না জানিয়ে অভিষেক ব্যানার্জি অপরাধ করছে আমি বিশ্বাস করি না। যা অপরাধ হয়েছে সব মমতা ব্যানার্জির অন্তত অনুমোদন ক্রমে হয়েছে। কোথাও তিনি সরাসরি ষড়যন্ত্র করে তিনি করিয়েছেন। এখানে এমন হতে পারে যে এই পুরো ষড়যন্ত্রটা অভিষেক করিয়েছে, তার আত্মসহায়ককে দিয়ে তিনি অপরাধটা করিয়েছেন, কিন্তু মমতা ব্যানার্জি জানতেন না, এটা হতে পারে। একদম। স্যার, এই যে আত্মসহায়কের প্রসঙ্গে আসবো, এই ধরনের একজন মানুষ যারা মানে যাদের আত্মসহায়কের কাছে প্রচুর তথ্য থেকে থাকে, তাহলে এই আত্মসহায়ককে যেভাবে কাজে লাগানো হয়েছে, তাহলে স্বভাবতই তার কাছেও তো প্রচুর তথ্য থাকবে, এটাই স্বাভাবিক। যে কেসে তাকে খোঁজা হচ্ছে সেটা কি? যে সরকারি জমি বিক্রি করেছে এবং সেখানে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, সে হাজরা কুসুম নামটা। তো তার কাছ থেকে তো কিছু জানা গিয়েছে। তো যদি আত্মসহায়ককে জিজ্ঞেস করা হয় তাহলে সরকারি প্রভাবটা কী করে খাটানো হয়েছিল সেগুলো তো পুরোপুরি সামনে চলে আসবে এবং অভিষেক ব্যানার্জি সে ভূমিকা কী সেটা তো সামনে আসবে। তাহলে তো এই কেসেই তাকে গ্রেপ্তার করা যাবে। স্যার, একদম এই প্রসঙ্গে একটা শেষ প্রশ্ন, যে আপনি বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, এটা হতে পারে না। আমি তো আবারও বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, ওনার ভাইপো হচ্ছে অভিষেক। মমতা ব্যানার্জি অভিষেকের
পিসি এবং মাসি। তো ওই পিসি মাসির জোরেই তো উনি করতেন, তো তাকে বাদ দিয়ে উনি অপরাধ করবেন কি করে? তাহলে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার। হ্যাঁ, যদি তদন্তকারী সংস্থারা ধরুন একটা লোককে গলা কেটে দেওয়া হলো, খুন করা, তারপর ছাড়া পায় কেন? কোর্টে গিয়ে সেই লোকটি যে গলাটা কেটেছে তারপর তো সাক্ষী পাওয়া যায় না, প্রমাণ দেওয়া যায় না। তো যদি তদন্তকারী সংস্থার লোকেরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারে, তাহলে মমতা ব্যানার্জিরও সাজা হবে গেছে। একদম স্যার, আমি পরের একটা প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে আরজি কর মামলার ফাইল রিওপেন হয়েছে, আমরা ইতিমধ্যেই জেনে গেছি। আজকে সিবিআই পানিহাটি শ্মশানে গিয়েছিল তথ্য সংগ্রহ করতে। তো এই কেসটা কি যেভাবে এগোচ্ছে অপরাধীরা সাজা পাবে বলে আপনি মনে করেন? কোন অপরাধীরা সাজার কথা বলছেন আপনি বলুন? যারা এই ঘটনায় জড়িত। দেখুন, যারা প্রমাণ লোপাট করেছে, যেমন পুলিশের লোকেরা ঘুষ দিতে গিয়েছে, মিথ্যা প্রেস কনফারেন্স করেছে, তাদের সাজা হবে। কিন্তু ওই সিভিক ভলেন্টিয়ার ছাড়া যারা তাকে ধর্ষণ এবং খুনের সঙ্গে যুক্ত, তাদের সাজা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এখানে এখন পর্যন্ত কোনো চোখে দেখা সাক্ষী পাওয়া যায়নি। তাহলে যা প্রমাণ সেটা ফরেনসিক সায়েন্স এবং ফরেনসিক মেডিসিনের, এবং সেটা কোথা থেকে জোগাড় হবে? মেয়েটির শরীর থেকে। এবং যে সন্দেহভাজন, তাকে যদি গ্রেপ্তার করা হতো সঙ্গে সঙ্গে, তাকে শরীর পরীক্ষা করার পর তার শরীর থেকে পাওয়া যাবে। তো মেয়েটির শরীর থেকেই তো যেগুলো সংগ্রহ করা হয়েছে সেটা ঠিকমতো করা হয়নি। এমনকি ধরুন যে ভ্যাজাইনাল সব কালেক্ট করা হয়েছে, সেখানে স্পার্ম অন্ততপক্ষে সিমেন্ট পাওয়ার কথা, সেটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। সেটা তো ওখানে মেডিকেল কলেজে ফেলে রেখে দিয়েছে। তো তাহলে প্রথমত তো যেগুলো সংগ্রহ করার কথা ছিল সেগুলো ঠিকমতো সংগ্রহ করা হয়নি, আর যেগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলোকেও ঠিকমতো ল্যাবে পাঠানো হয়নি। তো যেহেতু ডেড বডিটা পুড়িয়ে দেওয়া হয়েছে, তো নতুন করে তো আর সেই সব প্রমাণ সংগ্রহের কোনো সুযোগ নাই। অতএব যারা অপরাধটা করেছিল তাদের সাজা দেওয়ার ব্যবস্থা করা খুবই কঠিন কাজ। তাহলে আজকে যে সিবিআই পানিহাটি শ্মশানে গেল, পানিহাটি শ্মশানে গেল, দেখুন আমি উদাহরণ দিচ্ছি, সেখান থেকে কী তারা জানতে পারবে। প্রথমত সেই শ্মশানে যে এন্ট্রি হয়, ওখানে আগে থেকে 3টে বোধহয় ডেড বডি ছিল। সেই ডেড বডিগুলোর আগে পরে যে অভয়ার মৃতদেহ নিয়ে আসে তাকে আগে পুড়িয়ে দেওয়া হয়েছে। এত তাড়াতাড়ি কেন? যে শ্মশানে যদি আপনার কাউকে আপনি পোড়াতে নিয়ে যান, তাহলে সেখানে কাউকে সই করতে হয়। যখন আমার শাশুড়িকে নিয়ে গিয়েছি, সই করতে হয়েছে, যেটা আমার স্ত্রীর দাদা করেছে। তো ওখানে তার মা বাবা সই করেছে বলে তো আমরা জানি না, ওখানে পার্টির লোক সই করেছে। তো কি এত তাড়াতাড়ি ছিল যে তার মা বাবা যখন উপস্থিত, তাদেরকে দিয়ে সই করার জন্য অপেক্ষা না করে পার্টির লোক ওখানে সই করিয়ে দিল? তো এই ব্যাপারগুলো জানা যাবে। এবং আরও যেটা জানা যাবে যে ওখানকার একজন নেতা যিনি এই কাজটা করিয়েছে, তার পিঠ চাপড়ে বলছে যে ওয়েল ডান মাই বয়। তো এই ওয়েল ডান কি, এই সব তদন্তগুলো আসবে, এবং যাতে পার্টির বা পুলিশের লোকেরা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল তাদের সাজার ব্যবস্থা হতে পারবে। কিন্তু যারা ওই ধর্ষণ খুনে যাদের সাজা হওয়া উচিত ছিল, যাদের এতদিনে ধরা পড়ার কথা ছিল, তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় এই মুহূর্তে আমি যতটুকু তদন্ত বুঝি খুব সহজ না। অভয়ের মা আজকে কোনো এক সংবাদ মাধ্যমে তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তো আমি একাধিকবার বলেছি, ব্যানার্জি পরিবারের আরও একজন এই অভয়ের এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি যখন গণমাধ্যমে বলছে, আমি আশা করব তদন্তকারী সংস্থাকে তিনি বলবেন। তদন্তকারী সংস্থা যদি তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারে, যেমন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় হবে। যেমন আমি বলছি, তিনি বলেছেন যে আমি রাত 2টো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। এটা বেআইনি। কেন বেআইনি?
কারণ পুলিশ কমিশনার মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর সরাসরি অধীনে কাজ করে না, হোম সেক্রেটারির অধীনে কাজ করে, আর হোম সেক্রেটারি পুলিশ মন্ত্রীর অধীনে কাজ করে। তো আমাদের সার্ভিস রুল অনুসারে মমতা ব্যানার্জির কিছু জানতে হলে হোম সেক্রেটারির মাধ্যমে জানতে হবে, পুলিশ কমিশনারও কিছু তাকে জানাতে হলে হোম সেক্রেটারির মাধ্যমে জানাতে হবে। তবুও আমি মেনে নিলাম যে বিশেষ কোনো মুহূর্তে একবার পুলিশ কমিশনার ফোন করুন বা পুলিশ মন্ত্রী ফোন করুন, একবার কথা বলে নিয়েছে। কিন্তু 2টো পর্যন্ত যখন এই ফোনে কথা বলছেন সেটা তো ওইরকম কোনো ঘটনা নয়, এবং সেটা সৎ কাজের জন্য 2টো পর্যন্ত তার কথা বলার দরকার নেই। তাহলে প্রমাণ লোপাটের সঙ্গে যে মমতা ব্যানার্জি জড়িত ছিলেন সেটা পরোক্ষ প্রমাণ এই ফুটেজই করবে, অন্যান্য প্রমাণ আরও আছে। অতএব মমতা ব্যানার্জির, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি পুলিশ মন্ত্রী ছিলেন। দেখুন, স্বাস্থ্যমন্ত্রী যদি জড়িত না থাকতেন তাহলে এই যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনি বাড়িতে কেন খবর দেওয়াবেন যে তার মেয়ে অসুস্থ, তারপরে তিনি আত্মহত্যা করেছেন? পুলিশ মন্ত্রী যদি জড়িত না থাকেন তাহলে ওখানকার ফাঁড়ি কেন থানাকে খবর দেবে যে একটা অচেতন ডেড বডি, বলছেন না, অচেতন পার্সন পাওয়া গিয়েছে? তো মেডিকেল কলেজ হাসপাতালে কি এরকম কোনো লোক ছিল না যিনি তিনি বেঁচে আছেন না মরে যাবেন বলে দেওয়ার জন্য? তো তার মানে কি পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের যে প্রিন্সিপাল এবং এমএসবিপি অন্য লোকেরা এই প্রমাণ লোপাটের কাজে যুক্ত ছিলেন। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, অতএব মমতা ব্যানার্জি যে এতে সাজা হতে পারে সেই ব্যাপারটা আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।